ঝুলন দেবনাথ, আরেফিন, শুভ সরকার, জয় মজুমদার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা তোমরা? সবাই কি সহি সালামতে আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন স্যার? আছি, আমি তো আছি। ওই না হলে কিভাবে ক্লাস নেই? ক্লাস নিলেই বুঝবো আমি আছি, নাইলে নাই। কালকে আমরা কোন পর্যন্ত ছিলাম? টিউবারকুলোসিসে ড্রাগসে যাই নাই মনে হয়, নাকি অ্যান্টি টিউবারকুলার ড্রাগস। এর আগে আমরা একটু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এটার উপর শর্ট নোট আছে পরীক্ষায়। রিটেন পরীক্ষায় কিন্তু শর্ট নোট দেয় এমডিআর, এবং ভাইবা তো জিজ্ঞেস করে হোয়াট ইজ ড্রাগ রেজিস্ট্যান্স, ড্রাগ রেজিস্ট্যান্সটা কি এবং ড্রাগ রেজিস্ট্যান্স কত প্রকার আছে, হাউ টু ওভারকাম দি ড্রাগ রেজিস্ট্যান্স, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ ওভারকামিং ড্রাগ রেজিস্ট্যান্স। এই কয়টা প্রশ্ন রেডি রাখবা। প্রথম হলো হোয়াট ইজ ড্রাগ রেজিস্ট্যান্স, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ড্রাগ রেজিস্ট্যান্স। 2। 3 নম্বর হলো হাউ ড্রাগ রেজিস্ট্যান্স ক্যান বি ওভারকাম, অথবা হোয়াট ইজ ইউর প্রপোজাল ফর ওভারকামিং দি ড্রাগ রেজিস্ট্যান্স। তারপর হলো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওভারকামিং ড্রাগ রেজিস্ট্যান্স। কয়টা হলো প্রশ্ন? কয়টা প্রশ্ন পাওয়া গেল? লেখছো তো প্রশ্নগুলি? প্রশ্নগুলি লেখা হয়েছে কিনা? কি প্রশ্ন লেখা হয়েছে? কালকে একটু বইটা খুলছিলা না খোলো নাই? রেজিস্ট্যান্ট, ড্রাগ রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স অফ দি টিউবারকুল বেসিলাস, রেজিস্ট্যান্স অফ দি টিউবারকুল বেসিলাস টু দি drugs recommended for, to the drugs recommended for treatment of tuberculosis. রিকমেন্ডেড হচ্ছে ওইটা, এটা যে কোনো ড্রাগ হইলেও চলবে না। রিকমেন্ডেড যে সমস্ত ড্রাগ আছে ফর ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস, যদি এগুলাতে কোনো রেজিস্ট্যান্স তাদের হয় তখন এটাকে বলি আমরা ড্রাগ রেজিস্ট্যান্স। ড্রাগ রেজিস্ট্যান্স মূলত 2 প্রকার। Clearly, it is of 2 types. Number 1 is primary drug resistance. Primary drug resistance. তাহলে প্রাইমারি একটা, আরেকটা কি এটার বিপরীতটা কি হয়? একটা আমরা প্রাইমারি বললে আরেকটা কি হয়? অটোমেটিক তো আসে যায়, এটা কি? সেকেন্ডারি। সেকেন্ডারি। বেশ, সেকেন্ডারি ড্রাগ রেজিস্ট্যান্স। প্রাইমারি ড্রাগ রেজিস্ট্যান্স কি, সেকেন্ডারি ড্রাগ রেজিস্ট্যান্স কি, এটা আমরা জানবো। তাহলে প্রাইমারি ড্রাগ রেজিস্ট্যান্সটা কি, এটা তোমাদের বই আছে না লেখা? কি লেখছে বড় তো একজনে দেখি, বই আনছো কেউ না আনো নাই? বই আছে নাকি সাথে না নাই? কি কোনো শব্দ তো নাই, ঘটনা কি? বই আছে তোমাদের সাথে না নাই? জি স্যার। আছে তো, কি লেখছে? হোয়াট ইজ প্রাইমারি ড্রাগ রেজিস্ট্যান্স লেখছে কিনা এটা, না নাই? না যদি লেখছে স্যার। কি লেখছে বলো তো দেখি। It is the resistance shown by the bacteria in a patient who has not received the drug in question before. কথা হলো সংক্ষেপে পরীক্ষার সময় যদি কিছু মনে না থাকে, যে পেশেন্ট কখনো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ পূর্বে গ্রহণ করে নাই, সে যদি তার চিকিৎসার সময় যদি এরকম দেখা যায় যে ড্রাগ তাকে কাজ করতেছে না, রেজিস্ট্যান্স পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি। সেটা হলো প্রাইমারি। সেকেন্ডারিটা কি? সেকেন্ডারিটা কি? সেকেন্ডারি কি বলছে লেখছে? Sir, here the bacteria were sensitive to the drug at the start of the treatment, but because resistant to the particular drug,
during the course of treatment with it. বাস এইখানে বেশ কমটা কি একটা হইলো যে কখনো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ খায় নাই, প্রথম সে স্টার্ট করছে, তার রেজিস্ট্যান্স পাওয়া গেল। আর যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ স্টার্ট করছে কিন্তু স্টার্ট করার প্রাথমিক পর্যায়ে কোনো রেজিস্ট্যান্স পাওয়া যায় নাই, পরবর্তীতে এটার মধ্যে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা গেল যে তার রেজিস্ট্যান্স আছে, সেটাকে বলা হয়েছে সেকেন্ডারি রেজিস্ট্যান্স। সেকেন্ডারি রেজিস্ট্যান্স হলো অ্যাকোয়ার্ড। তাইলে ব্যাকটেরিয়া হিয়ার দি ব্যাকটেরিয়া ওয়ার সেনসিটিভ টু দ্য ড্রাগ এট দি স্টার্ট অফ দি ট্রিটমেন্ট, তখন কাজ করতেছিল মোটামুটি, কিন্তু পরবর্তীতে দেখা গেল ট্রিটমেন্টের এক পর্যায়ে মধ্যবর্তী সময় অথবা শেষ সময়টাতে দেখা গেল যে আর কাজ করতেছে না, সেটার নাম হলো কি সেকেন্ডারি। এখন ড্রাগ রেজিস্ট্যান্স আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এটা আছে দেখো তোমাদের বইয়ে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স এর সংজ্ঞাটার মধ্যে এই কথা বললে হবে না যে একাধিক ড্রাগের প্রতি যদি রেজিস্ট্যান্স থাকে তাইলে এটাকে মাল্টি ড্রাগে বানাইলে গেলে কথা করি গল্প বানাইলে চলবে না। কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হইলো যে আইসোনিয়াজিড এবং রিফাম্পিসিনের প্রতি যদি রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্ট টু আইসোনিয়াজিড এন্ড রিফাম্পিসিন, সেটাকে বলা হয়েছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। মাল্টি ড্রাগ, একের অধিক ড্রাগ, এখানে কিন্তু ড্রাগটা স্পেসিফাই করে বলতে হবে, রিফাম্পিসিন এন্ড আইসোনিয়াজিড, রিফাম্পিসিন এন্ড আইসোনিয়াজিড। যদি এই দুইটার প্রতি রেজিস্ট্যান্স থাকে তাইলে এটাকে বলা হয়েছে এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। আরেকটা হইলো এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের যখন আমরা ট্রিটমেন্ট করব তখন আমরা দেখব টিউবারকুলোসিসের ট্রিটমেন্টের লাইন আছে দুইটা, একটা হইলো ফার্স্ট লাইন, একটা হইলো সেকেন্ড লাইন। ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ গুলি লেস টক্সিক, বাট সেকেন্ড লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগস আর মোর টক্সিক, মোর সাইড ইফেক্টস। এই জন্য যে সমস্ত টিউবারকুলোসিসের কেসগুলি সেকেন্ড লাইন ড্রাগস এর প্রতি রেজিস্ট্যান্ট, সেকেন্ড লাইন ড্রাগস এর প্রতিও ফার্স্ট লাইন রেজিস্ট্যান্স তো আছেই, এটা তো খুবই স্বাভাবিক, তাইলে তার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয় না। কিন্তু সেকেন্ড লাইন ড্রাগ এর প্রতি যারা রেজিস্ট্যান্ট যদি তা পাওয়া যায় তাহলে এটাকে বলা হয়েছে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এক্সডিআর বলে, এক্সডিআর, এক্স হলো ফর এক্সটেন্সিভ বা এক্সটেন্ডেড, যেটাই বলো ড্রাগ রেজিস্ট্যান্ট। এবং অ্যাটলিস্ট রিফাম্পিসিন আইসোনিয়াজিডের রেজিস্ট্যান্স তাকে থাকতে হবে, এটা কম্পালসারি। এবং রেজিস্ট্যান্ট টু সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে কি কি আছে, ফ্লোরোকুইনোলোন, এই লেখছে কিনা তোমাদের বই লেখা আছে কিনা দেখো, ফ্লোরোকুইনোলোন দাগ দিয়ে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্লোরোকুইনোলিন আছে। এবং ইনজেক্টেবল ড্রাগস যেগুলি আছে, ইনজেক্টেবল ড্রাগস, আইসোনিয়াজিড রিফাম্পিসিন না হলে তো ড্রাগ রেজিস্ট্যান্সই হয় না, এটা আছে কমন। এর সাথে অ্যাড করতে হবে আমাদের আরো কি কি ওষুধ, ফ্লোরোকুইনোলোন এই গ্রুপটা, এবং ইনজেক্টেবল যেগুলি ড্রাগস আছে বিশেষ করে মিকাসিন, ক্যাপ্রিওমাইসিন এন্ড কেনামাইসিন, এই তিনটা ড্রাগের প্রতি যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে এটা বলা হয়েছে এক্সটেন্সিভ ড্রাগ, মানে এটা মারাত্মক এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স, এটা ট্রিটমেন্ট করা খুব কঠিন। তাইলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের করণীয় কি, এরকম যদি ড্রাগ রেজিস্ট্যান্স পাই আমরা এমডিআর অথবা এক্সডিআর পাই তাইলে আমাদের করণীয়টা কি, এমডিআর এক্সডিআর আমাদের করণীয় কি। শর্ট কোর্স অফ কেমোথেরাপি যখন আমরা পড়বো তখন শর্ট কোর্স, লং কোর্স, দুই ধরনের কোর্স আছে, আমরা কিছুক্ষণ পর আলাপ করব। শর্ট কোর্স অফ কেমোথেরাপিতে তারা কিউর হবে না, এটা বোঝা গেছে তো, তখন তাদের জন্য আলাদা ড্রাগ ব্যবহার করতে হবে। তাইলে এটা খেয়াল রাখতে হবে, আমরা যখন এই কিছুক্ষণ পরে ড্রাগসে যাব তখন আমরা বলবো যে অন্য কি কি ড্রাগ আছে। তাইলে এখানে
primary resistance occur mainly to single drug, and the combination of drugs lessen the chance of drug resistance. আরো ড্রাগ কিছু কম্বাইন করতে হবে তাদের সাথে, সেগুলি করলে রেজিস্ট্যান্সটা কমে যায়। এখন ড্রাগ রেজিস্ট্যান্সের কারণ কি? হোয়াট আর দ্য কজেস অফ ড্রাগ রেজিস্ট্যান্স? কারণ পরীক্ষার সময় তো নোট দিবে, তখন লিখতে হবে হোয়াট ইজ ড্রাগ রেজিস্ট্যান্স, what are the different types of drug resistance, what is multi-drug resistant, what is extensive drug resistant, what are the causes of drug resistance. কজ কি? এক নম্বর কি লিখছে? এক নম্বর বইয়ে কি লেখা আছে বের করছ? Sir, incorrect prescription. হ্যাঁ, ইনকারেক্ট প্রেসক্রিপশনটা মানে কি? এটা অর্থটা কি? ইনকারেক্ট প্রেসক্রিপশন এটার অর্থটা কি? মানে যেই ধরনের টিউবারকুলোসিস, এটা স্পুটাম পজিটিভ না স্পুটাম নেগেটিভ না ফেলিউর কেস না রেজিস্ট্যান্ট কেস না ডিফল্ট কেস, যেই ধরনের টিউবারকুলোসিস, সেই ধরনের টিউবারকুলোসিস স্পেসিফিক যেই ড্রাগস, সেই ড্রাগ যদি প্রেসক্রাইব না করা হয় এবং তার ডোজ বডি ওয়েট অনুযায়ী তার যেই ডোজ হওয়ার দরকার সেই ডোজ যদি ঠিক মতো না দেওয়া হয়, মানে ডোজটা যদি না লেখা হয় এবং এটার ব্যবহার পদ্ধতি, হাউ টু টেক, ড্রাগ ইনটেকটা কিভাবে করবে, সেটা যদি লেখা না থাকে ঠিক মতো, তাহলে এটাকে বলা হয় কি? ইনকারেক্ট প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের মধ্যে তিনটা জিনিস থাকবে, একটা হলো নেম অফ দি ড্রাগ, তারপর হলো ড্রাগের ডোজ এবং হাউ টু টেক দি ড্রাগ। তিনটা জিনিস অবশ্যই ক্লিয়ারলি ডেসক্রাইব করা থাকতে হবে। তাহলে এটা গেল এক নম্বর। দুই নম্বর কি? ইরেগুলার সাপ্লাই অফ ড্রাগ। ইরেগুলার সাপ্লাই অফ ড্রাগ মানে কি? এই যে এখন হইতেছে যে অক্সিজেন নাই, সিলিন্ডার নাই করোনার মধ্যে, এক সিলিন্ডার টাইম না দুইজনরে দেয়, ওখানে বলতেছে যে নাই, অক্সিজেন নাই, তোমার সেন্ট্রাল অক্সিজেন নাই। অক্সিজেন দিতে হচ্ছে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন না থাকার কারণে ওই কনসেন্ট্রেশনটা ঠিক মতো হয় না, 60, 50, 40, 30 এগুলো দিতে পারতেছে না। তাহলে এগুলো কি? এগুলো হইলো কি বলবা? ইরেগুলার সাপ্লাই। সাপ্লাইটা রেগুলার না, যেভাবে দেওয়ার কথা, যেই দিন অন্তর অন্তর দেওয়ার কথা সেইভাবে দেওয়া না হইলে এটা না হইলো ইরেগুলার সাপ্লাই। এটা গেল কার? এটা হলো যারা ড্রাগ ডিস্ট্রিবিউট করে তাদের দোষ। কিন্তু রুগীর হাতে দোষ আছে। রুগীর কি দোষ? পেশেন্টেরও কিন্তু অনেক দোষ। আমাদের দেশের পেশেন্টটা মাতব্বর বেশি বোঝে সবাই। এখনো দেখো না করোনার ওষুধ খাইয়া একটার জটিলতা অবস্থা হইয়া কি অবস্থা হয়ে যেতেছে। এই করোনার ওষুধ খাইয়া আবার 2-4 জন করোনায় মরতেছে, এই জন্য উল্টা পাল্টা ওষুধ খাইয়া বেজার লাগাই যেত। যা শোনে টেলিভিশনে, শুনলেই মাত্র এটা কিনা শুরু করে, খাওয়া শুরু করে ভয়ে। তাহলে এখানে কিন্তু টিভিতে কিন্তু এটা হয় না। টিভিতে ওষুধ খাওয়া চাইরে দেয়, ওষুধ খাওয়া বাদ দিয়ে দেয় টিভিতে। এটাকে কি বলে? আমি যদি একজনের কথা শুনি তাহলে এটার ইংরেজি কি, আপনি কথা না শুনি তাহলে এটার ইংরেজি কি? রে কথা শুনলে এটাকে কি বলে? আমি যা বললাম তুমি তা শুনলা, তাহলে এটাকে কি বলে? ইংলিশে কি বলে? তোমাদের কত দুর্বলতা দেখো তো, ইংলিশে কত দুর্বল। কমপ্লাই করা, কমপ্লাই মান্য করা, কমপ্লাই, COMPLY, কমপ্লাই মানে মান্য করা। আমি যা বলছি সেইভাবে করার নাম হইলো কমপ্লাই। কমপ্লাই না করলে এটা কি বলে? এই অবস্থাটাকে কি বলে? নন কমপ্লায়েন্স। তাইলে এখানে বলা হয়েছে নন কমপ্লায়েন্স অফ ট্রিটমেন্ট বাই দি পেশেন্ট। এর পরের কারণটা হইলো রুগীর ওষুধ দেওয়া হয়েছে ঠিক মতোই, রুগী ঠিক মতো ওষুধ খায় নাই, একদিন খাইলে 2 দিন খায় নাই, 2 দিন খাইলে 3 দিন খায় নাই, এই অবস্থা করছে। তারপর কি? আমাদের প্রোগ্রামের একটা ব্যর্থতা, আরেকটা কারণ ড্রাগ রেজিস্ট্যান্সের। প্রোগ্রাম ব্যর্থতা কি? যে রোগী কি ওষুধ খায় না ঠিক মতো, আমার কথা মতো সে কমপ্লাই করতেছে কি করতেছে না, এটা আমরা তত্ত্বাবধান করি না। এটা আমরা দেখি না রোগী খায় কিনা না খায়। এটাকে বলা হচ্ছে ল্যাক অফ সুপারভিশন এন্ড ফলো। বুঝা গেছে তো? এই কয়টা হইলো, 4টা হইলো এটার কারণ। পরীক্ষায় যদি খাতায় লেখা এরকম করে 4টা কারণ লিখে দিবা, কজেস অফ ডেভেলপিং ড্রাগ রেজিস্ট্যান্স বা ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ ড্রাগ। কজ না লিখে ফ্যাক্টর লিখবা, কজ লেখার দরকার নেই।
এবার why it is important to treat drug resistance, এটা বলো দেখি, কে বলতে পারে দেখি, কে পারে? why it is important to treat drug resistance, drug resistant ট্রিট করা কেন প্রয়োজন আমাদের, কি দরকারটা এত, এটা নিয়ে এত মাথা ঘামানো কেন? কিরে জোবাইর তো গেছে কি আবার, জোবাইর ভাগছে, এর সময় নাই, খুব ব্যস্ত। কি আরেফিনের খবর কি? ট্রিটমেন্টটা অনেক ডিফিকাল্ট হবে যদি ড্রাগ রেজিস্ট্যান্স প্রিভেন্ট না করতে পারি। হ্যাঁ ট্রিটমেন্টটা ডিফিকাল্ট হবে, ঠিক আছে, এটা নোট বইতে খেলেছে আর কি, চুপচাপ আস্তে আস্তে একটু দেখে নেই। ট্রিটমেন্ট ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট ট্রিটমেন্ট এক। আর কি হইতে পারে, আর কি হইতে পারে, আর কি, আর কি হইতে পারে রে? এই যে সেকেন্ড লাইন যে হ্যাঁ 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 বলো। স্যার মানে টিভির জন্য যে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোগ্রামটা করা হয়েছে ওইটার জন্য একটা থ্রেট। থ্রেট করে এর আগে কি আমরা এমডিআর যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে যে সমস্ত ড্রাগ আমরা ব্যবহার করব সেগুলোর কস্ট অনেক বেশি, হাই কস্ট, এটা লেখো। 2 নম্বর হলো হাই কস্ট অফ ট্রিটমেন্ট, 30 টাইমস মোর দেন দি রেগুলার ট্রিটমেন্ট। আর কি হসপিটালাইজেশন দরকার হইতে পারে ট্রিটমেন্টের জন্য, এটাও একটা বিরাট অসুবিধা, বেডে রাখতে হইতে পারে, নিডস হসপিটালাইজেশন, এটা একটা কারণ। আর কি হইতে পারে, আর কি কারণ, আর কি ক্ষতি হইতে পারে? এটা তো Sir, মোর more টাইম নিড। sir. হ্যাঁ ইয়ার্স 2 বছরের মতো টাইম লাগতে পারে। আচ্ছা এটা টাইম 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 কনজিউমিং, ঠিক আছে মানলাম। আর কি আরেকটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি? Sir, transmission, sir. হ্যাঁ এটা কি? Sir, more ক বলো, বলতে থাকো। ভলিবল স্যার ট্রান্সমিশনটা বেশি হবে। কিসের ট্রান্সমিশন হবে এটা ক্লিয়ার করতে হবে। ট্রান্সমিশন অফ প্রাইমারি রেজিস্ট্যান্স ট্রেনস টু আদার্স, এই রেজিস্ট্যান্স ট্রেনটা আস্তে আস্তে কমিউনিটির মধ্যে ট্রান্সমিশন হয়ে যাবে, তখন কিন্তু এটা দেশের জন্য একটা থ্রেট হয়ে যাবে, প্রোগ্রামের জন্য থ্রেট। হয়েছে কিনা না কিনা বুঝা গেছে তো? তাহলে আমরা কি কি পাইলাম? 1 নম্বর পাইলাম ডিফিকাল্ট টু ট্রিট, তারপরে কি পাইলাম আমরা? কস্ট ইজ মোর, অ্যাটলিস্ট 30 টাইমস মোর। তারপরে নিডস হসপিটালাইজেশন and isolation, needs hospitalization and isolation. তারপরে কি? ট্রান্সমিশন অফ প্রাইমারি রেজিস্ট্যান্স ট্রেন টু আদার্স পিপল অফ দি কমিউনিটি। তাহলে দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ট্রিট অল দি ড্রাগ রেজিস্ট্যান্ট কেসেস, আইডেন্টিফাই এন্ড ট্রিটমেন্ট অফ দি ড্রাগ রেজিস্ট্যান্স কেসেস। এখন কিভাবে এটা করব এটা পরে আমরা আসতেছি, আমরা আগে দেখি কেমো প্রোফাইল্যাক্সিস বা ট্রিটমেন্টে আমরা কি কি ব্যবহার করি। কেমো প্রোফাইল্যাক্সিসে আমরা এখানে খেয়াল রাখতে হবে, তোমাদেরকে আমি এটা ক্লাসের মধ্যে লাগাই দিছি, এখন এটা ডিটেল আলাপ করতে গেলে অনেক সময় নষ্ট হবে। শুধু তোমরা মনে রাখবা, ধারাটা মনে রাখবে, শিখতে হবে। ক্যাটাগরি 1 যে টিউবারকুলোসিসের রোগীদেরকে ট্রিটমেন্ট করার জন্য কি কি ড্রাগ ব্যবহার করা হয়, 1 নম্বর প্রশ্ন। নেম দি ড্রাগস ইউজড ফর ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। নাম্বার 2 হোয়াট আর দ্য কমন সাইড ইফেক্টস অফ ইচ ড্রাগ। 2 নম্বর প্রশ্ন এটা। 3 নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ ইউর সাজেশন ইফ দেয়ার ইজ এনি সাইড ইফেক্ট, তোমার সাজেশন কি থাকবে? 3 নম্বর হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দিস সাইড ইফেক্টস, এই সাইড ইফেক্ট যদি রোগীর মধ্যে হয় তাহলে এটার কি হইতে পারে, ভবিষ্যৎ কি হইতে পারে, ক্ষতি কি হইতে পারে, কি ক্ষতি হইতে পারে বলো তো দেই। সাইড ইফেক্ট হলে কি ক্ষতি হয়? হ্যাঁ কি হয়? এক লাইনে বলো। ওই আগে বলছি এটা কিন্তু এই কথাটা।
শব্দটা নন কমপ্লায়েন্স অফ দি ট্রিটমেন্ট। সাইড ইফেক্ট বেশি হলে রোগী ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, খায় না। এটা এটা কিন্তু এটা সবচেয়ে বড় অসুবিধা। তাহলে এই জন্য তুমি প্রত্যেকটা ওষুধের কমন সাইড ইফেক্ট, রিফাম্পিসিনের সাইড ইফেক্ট কি, আইসোনাজিনের কি, ইথাম্বুটলের কি, হ্যাঁ, তারপর পাইরাজিনামাইডের কি, এগুলি সবগুলি তোমাদের স্ট্রেপ্টোমাইসিনের কি, প্রত্যেকটার সাইড ইফেক্ট পরীক্ষাতে কিন্তু সাইড ইফেক্ট জিজ্ঞাসা করে বায়োমেট্রিক বিলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি ড্রাগ ইউজ করা হয়, কোন ড্রাগের কি সাইড ইফেক্ট, বলো স্ট্রেপ্টোমাইসিনের কি সাইড ইফেক্ট, বলো রিফাম্পিসিনের কি সাইড ইফেক্ট, বলো আইসোনাজিনের কি, বলো ইথাম্বুটলের কি, এটা জিজ্ঞাসা করে। কোন ওষুধগুলি নিউরোটক্সিক, কোনগুলি হেপাটোটক্সিক, কোনগুলি অটোটক্সিক, এরকম ভাবে ভাগ করে নিতে হবে। এগুলি এরকম ভাবে ভাগ করে নিতে হবে এবং এই ড্রাগগুলি কি ফর্মে ডিস্ট্রিবিউট করা হয়। তখন তোমাদেরকে ওই যে আমরা ক্লাসে পড়াইছি যে ফিক্স কি, ফিক্স এফডিসি দিয়ে কি হয়, এফডিসি কি হয় এটা দিয়া, fixed dose combination tablet. তাহলে এটা বলবা যে কত ধরনের এরকম ডোজ কম্বিনেশন আছে, কয় ধরনের আছে। টিবিতে যে সমস্ত ড্রাগ সাপ্লাই করা হয় এগুলি কয় ধরনের আছে, একটা হইলো 4 এফডিসি, আরেকটা হইলো 2 এফডিসি, আর কিছু কিছু ওষুধ আছে যেগুলি সিঙ্গেল কিছু সাপ্লাই দেওয়া, যেমন ইথাম্বিটল, পাইরাজিনামাইড, হ্যাঁ, আইনেস, এগুলি আবার রিফাম্পিসিন, এগুলি সিঙ্গেলও আছে ফর আদার পারপাস, নট ফর ট্রিটমেন্ট অর টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কোনো কমপ্লিকেশন হইলে কোনো ড্রাগে সেটা বন্ধ করে দেওয়ার জন্য, এটা বন্ধ করে আরেকটা ওষুধের সাথে দেওয়ার জন্য, এরকম যাদের ইথাম্বিটল দেওয়া যায় না তাদেরকে আরেকটা দেওয়ার জন্য, এরকম ভাবে কিন্তু স্ট্রেপ্টোমাইসিন দিলে যাদের প্রবলেম হয় তাদেরকে আরেকটা দেওয়ার, তখন লুজ ড্রাগ থাকে, লুজ ফর্মও থাকে, কম্বাইন্ড ফর্মও থাকে। এটাই বলতে হবে প্রথম যে স্যার মেইনলি কম্বাইন্ড ফর্মে থাকে এবং লুজ ফর্মে থাকে। কম্বাইন্ড ফর্মে যেগুলি থাকে গ্লিস্ট্রিপের মধ্যে কম্বাইন্ড থাকে, 4টে ওষুধ একসাথে থাকে। এই 4টে ওষুধের নাম কি জিজ্ঞেস করবে, 2টা ওষুধ একসাথে থাকে, 2টা ওষুধের নাম কি তোমাকে জিজ্ঞেস করবে। তাহলে এগুলো বলা হয়েছে কি এফডিসি। এখন ট্রিটমেন্ট পারপাসে টিউবারকুলোসিসকে ট্রিটমেন্ট করার জন্য আমাদের যে প্রোগ্রাম আছে এটার নাম কি, এটা কি বলে, এটা জিজ্ঞেস করে। বাংলাদেশে যে প্রোগ্রামটা কাজ করে টিউবারকুলোসিস কন্ট্রোল করার জন্য এটাকে কি বলে, হ্যাঁ, ডট হলো একটা স্ট্র্যাটেজি, দিস ইজ নট দি প্রোগ্রাম, ডট ইজ এ স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল। স্ট্র্যাটেজিটা প্রোগ্রামটার নাম হইল প্রোগ্রাম, হ্যাঁ, এনটিপি, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, কন্ট্রোল প্রোগ্রাম, এনটিপি, এটা মনে রাখবা, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। এই কন্ট্রোল প্রোগ্রাম টিউবারকুলোসিসকে ট্রিটমেন্ট করার জন্য কিভাবে করে বলছে সেটা আমরা কিন্তু ক্লাসের মধ্যে লেখা দিচ্ছি, দেখবা খাতা করলে ভাইবা। 3টা ক্যাটাগরিতে ভাগ করছে। ক্যাটাগরি 1, all tuberculosis patients are categorized in 3 categories. একটা হলো ক্যাটাগরি 1, একটা হলো ক্যাটাগরি 2, আর একটা হলো ক্যাটাগরি 3। এখন ক্যাটাগরি 1 এ কারা পড়বে, ক্যাটাগরি 2 তে কারা পড়বে, ক্যাটাগরি 3 তে কারা পড়বে। তারপরে ক্যাটাগরি 1 এর জন্য কি কি ড্রাগ, ক্যাটাগরি 2 এর জন্য কি কি ড্রাগ, ক্যাটাগরি 3 এর জন্য কি কি ড্রাগ। তারপর হইলো ক্যাটাগরি 1 এর যে ড্রাগগুলির রেজিমেন্টটা কি। যেমন আমরা তখন ভ্যাকসিনেশনের মধ্যে দেখছি যে ভ্যাকসিন একটা শিডিউল আছে, এরকম ড্রাগস দেওয়ারও কিন্তু একটা শিডিউল আছে। তাহলে শিডিউলটাকে 2 ভাগে ভাগ করছে, এটা আমরা লেখাইছি, দেখবা আছে তোমার গাইড বইও আছে। যে প্রথম হইলো ইনিশিয়াল ট্রিটমেন্ট, এটাকে বলা হয়েছে ইন্টেনসিভ ফেজ, আর এরপরে হইলো পরবর্তীটা হইলো কন্টিনিউশন ফেজ। 2 ফেজে ভাগ করে ট্রিটমেন্ট করা হয়, ইনিশিয়াল ফেজ এন্ড কন্টিনিউশন ফেজ। ক্যাটাগরি 1 এ কারা আছে এটা আগে ঠিক করবা, নিউ স্পুটাম স্মিয়ার পজিটিভ কেসেস। 2 নম্বর হলো সিরিয়াসলি ইল স্পুটাম স্মিয়ার নেগেটিভ কেসেস। সিরিয়াসলি ইল এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, সিরিয়াসলি ইল এক্সট্রা পালমোনারি। এগুলি ডাক্তার ঠিক করবে যে কারে কোনটা দিবে। তাহলে এইভাবে তোমরা ক্যাটাগরিগুলি পড়ে নিবা বই থেকে। ক্যাটাগরি 1 কারা, ক্যাটাগরি 2 কারা, ক্যাটাগরি 3 কারা। ক্যাটাগরি 1 এর ট্রিটমেন্ট শিডিউল কি, ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট শিডিউল কি, ক্যাটাগরি 3 ট্রিটমেন্ট শিডিউল কি।
ওভারঅল ট্রিটমেন্ট করতে ডিউরেশন কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, ড্রাগ রেজিস্ট্যান্স না নরমাল, আমরা যে রুটিন টিউবারকুলোসিস ট্রিটমেন্ট করার জন্য এই আমরা যেই ওষুধ ব্যবহার করি সেগুলির মিনিমাম ডিউরেশন কত, 6 মাস, ম্যাক্সিমাম ডিউরেশন কত, এটা জানতে হবে। ম্যাক্সিমাম ডিউরেশন হইল কত, কয় মাস হয়, কন্টিনিউশন হ্যাঁ ম্যাক্সিমাম 6 মাস চলে, তাহলে আগেরটার মধ্যে আমরা পাইছি 2 মাস আর 4 মাস, এখানে ম্যাক্সিমাম হলো 2 মাস আর 6 মাস, 8 মাসের মতো লাগে। 2 মাস আর 6 মাস ম্যাক্সিমাম 8 মাসের মতো লাগে। রেজিস্ট্যান্স কেসে তারও সময় অনেক বেশি লাগে। এই জিনিসটা তোমরা কিন্তু ক্লিয়ার করে পড়ে নিবা। তাহলে এখানে ক্যামোপ্রোফাইল্যাক্সিসের মধ্যে এটা হলো মেইন, এটা তোমাদেরকে সুন্দর করে পড়তে হবে। আমার মনে হয় যে টিউবারকুলোসিসে এরকম আর কিছু নাই। এখন একটা গুরুত্ব বিষয় রয়ে গেছে, এটা হলো ডটস প্রোগ্রাম। ডটস প্রোগ্রাম রয়ে গেছে। আর টিউবারকুলোসিস কন্ট্রোল, হাউ টু কন্ট্রোল টিউবারকুলোসিস, আমরা বলতেছি ডটস প্রোগ্রাম। ডটস প্রোগ্রামটা কি? Directly observed treatment shortcut. এটাকে বলা হয়েছে কি ডাইরেক্টলি অবজার্ভ Treatment. তোমাদের গাইডের মধ্যে কি লেখছে বলো তো? হ্যাঁ, directly observed treatment short course. হ্যাঁ, কোন গাইড বই কিন্তু ভুল লিখছে, ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি শর্ট টার্ম লিখে রাখছে। এটা কিন্তু ভুল, এটা বললে কিন্তু একেবারে একেবারে আগুন হয়ে যাবে এক্সামিনে। ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটা কি? কি এটা জিনিসটা কি আছে? যে কোনো সময় যদি একটা যায় তোমাকে বলে রাইট শর্ট নোট অন ডট, ডটের উপরে একটা শর্ট নোট লেখো, লিখতে হলে প্রথমে এটা কি লিখতে হবে, তারপরে লিখতে হবে এটার মধ্যে কি এলিমেন্ট। হ্যাঁ, এটা A health worker takes the responsibility. প্রথমে এটা কি লিখতে, হোয়াট ইট ইজ এ লেখো, ইট ইজ the key strategy to control TB under NTT program. দেখো, ইট ইজ এ কমিউনিটি বেসড টিবি ট্রিটমেন্ট এন্ড কেয়ার স্ট্র্যাটেজি। দেখো, it is a community based TB treatment and care strategy by direct supervision in order to improve compliance. তোমাদের বই কি এভাবে লিখছে? এভাবে লিখছে এটা নাকি না অন্যভাবে লিখছে? কিভাবে লিখলো এটা? It is a community-based TB treatment and care strategy. এটা একটা স্ট্র্যাটেজি, কিন্তু এটা প্রোগ্রাম না, এটা একটা কৌশল। It is a community-based TB treatment and care strategy. কিভাবে এটা স্ট্র্যাটেজিটা করা? By direct supervision. কিসের জন্য? ইন অর্ডার টু ইমপ্রুভ কমপ্লায়েন্স, যাতে রোগী ওষুধ খাওয়া বন্ধ না করে। কেন আমরা দেখছি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হলো নন কমপ্লায়েন্স। তাহলে এই কমপ্লায়েন্সটা যাতে ভালো হয় তার জন্য এটা করা হয়। এখন এই ডটস এর এলিমেন্ট কি কি আছে, এটার মধ্যে কি কি এলিমেন্ট আছে, এর মধ্যে এলিমেন্ট কি কি আছে ও দেখি। মূল কাজগুলো কি কি, এটার বলা এলিমেন্ট, উপাদান কি ডটস এর উপাদান কি? সরকার এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পলিটিক্যাল কমিটমেন্ট অন গভর্নমেন্টস কমিটমেন্ট 1 নম্বর। 2 নম্বর Diagnosis by quality microscopy. এর আগে আর কিছু নাই? এর আগে আর কিছু আছে? প্রথম হইলো সরকারের কমিটমেন্ট দরকার, তারপর হইলো কি, তারপরে বলছো তুমি কি রিলায়েবল diagnosis by quality microscopy. না, রিলায়েবল মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস, এটা হলো কেস ফাইন্ডিং বাই মাইক্রোস্কোপি।
case finding by microscope or microscopic case finding by microscopy 3 নম্বর কি Directly observe. ডাইরেক্ট অবজারভেশন অফ দি ট্রিটমেন্ট সরাসরি দেখে ট্রিটমেন্টটা যে হইতেছে রোগী যে ওষুধ খায় এটা আমি সরাসরি দেখবো কেউ না কোনো স্বাস্থ্যকর্মী অথবা কোনো কমিউনিটি ভলান্টিয়ার অথবা কমিউনিটি ক্লিনিকের কোনো কর্মী এটা দেখবে যে তার উপস্থিতিতে ইন প্রেজেন্স অফ হিম অর হার সে ওষুধ গ্রহণ করছে এটা কিন্তু আমাদের নিশ্চিত থাকতে হবে তাহলে এটাকে কি বলা হয়েছে ডাইরেক্ট অবজারভেশন অফ ট্রিটমেন্ট তারপরে কি হবে এরপরে কি Adequate supply of drug. হ্যাঁ ওষুধ সাপ্লাই যেন কোনো সময় ওষুধ সাপ্লাই যেন কখনো বাধাগ্রস্ত না হয় আজকে আছে কালকে নাই পরশু আছে তরশু নাই এরকম চিত্র যেন না হয় এটাকে বলা হয়েছে আনইন্টারাপ্টেড ড্রাগ সাপ্লাই ইন্টারাপশন মানে হলো বাধাগ্রস্ত হওয়া আনইন্টারাপ্টেড মানে যেটা বাধাগ্রস্ত হয় না বাধাগ্রস্ত হবে না বাধাগ্রস্তহীন বাধাবিহীন ওষুধ সাপ্লাই ড্রাগ সাপ্লাই আর কি এরপরে কি পাঁচ নম্বরটা কি হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটির কথার অর্থ কি বাংলা কি জবাবদিহিতা হ্যাঁ ঠিক আছে অ্যাকাউন্টেবিলিটি মানে হলো জবাবদিহিতা মানে কি যে যারা এই কাজটা করে তারা কারো না কারো কাছে এটা জবাব দিতে হবে যে কেন সে আজকে গেল না কেন সে করলো না হ্যাঁ কেন সে জানাইলো না এই সমস্ত জবাবদিহিতা থাকতে হবে লাস্ট অফ অল কি এরপরে কি আছে আরেকটা আছে হ্যাঁ একটা কি আছে স্ট্যান্ডার্ড রেকর্ডিং এন্ড রিপোর্টিং অফ পেশেন্টস প্রোগ্রেস একটা স্ট্যান্ডার্ড ওয়াইজ একদম ফর্মের মাধ্যমে এটা কি অথবা এই তোমার নেটের মাধ্যমে এটা জানাইতে হবে কর্তৃপক্ষকে কি রেগুলার যে পেশেন্টের প্রোগ্রেসটা কি এটা জানাইতে হবে যে আমি অমুক ওষুধ দিয়েছিলাম এখন সে ভালো আছে এই অবস্থায় তার কোনো প্রবলেম নাই যে ওষুধ কন্টিনিউ করতেছে এই কথাটা কি করতে হবে জানাইতে হবে এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড রেকর্ডিং এন্ড রিপোর্টিং অফ পেশেন্টস প্রোগ্রেস বুঝছে তো বই আর কিছু আসেনি না তোমাদের এটাতে আর কোনো পয়েন্ট দিছে না স্যার নাই তাহলে এগুলো হলো ডটস এর এলিমেন্টস তাহলে আমরা প্রথম বললাম হোয়াট ইজ ডট হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ডট এখন এই ডট করে কারা দায়িত্ব কার ওই আগে বলছি যে একদম ইয়েতে যারা হেলথ ওয়ার্কার আছে তারা কমিউনিটি লেভেলে যারা হেলথ ওয়ার্কার আছে বিশেষ করে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট অথবা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অথবা কোন কমিউনিটি ভলান্টিয়ার ট্রেন্ড কমিউনিটি ভলান্টিয়ার এরা এটা করবে এই কমিউনিটি ভলান্টিয়ারের মধ্যেই কিন্তু ব্রাকের কর্মীরা আছে সাথে কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট এফডব্লিউ এরা কিন্তু বাদ নাই এরা কিন্তু আছে পরীক্ষার সময় শুধু বলে ব্রাক কর্মীরা করে এটা করলে রাগ হয়ে যায় সবাই আমাদের স্বাস্থ্য বিভাগ কি তাহলে কিছু করে না তাহলে বলতে হবে আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে গ্রাসরুট লেভেলে তারা করে তার সাথে কমিউনিটি ভলান্টিয়ার যারা আছে বিশেষ করে ব্রাক আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করে যেহেতু আমাদের ম্যান পাওয়ার অনেক সময় এডিকুয়েট থাকে না এবং কমিউনিটি ক্লিনিকের যে সিএইচসিবি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সেও করতে পারে এছাড়াও কি করতে পারে যদি আরো কোনো পার্সন গভর্নমেন্ট অথরাইজ করে এটা করার জন্য সেও করতে পারে তাহলে ডটস এর ইম্পর্টেন্সটা কি কেন করবে ডটস why it is ইম্পর্টেন্টটা কি এক নম্বর আমরা ডেফিনেশনের মধ্যে পাই গেছি ইমপ্রুভমেন্ট অফ ড্রাগ কমপ্লায়েন্স ট্রিটমেন্ট কমপ্লায়েন্সটা বাড়ানোর জন্য এবং আলটিমেটলি এটার ইফেক্টটা কি হবে কিউর রেট বাড়বে হাই কিউর রেট দেখো বই আছে কিনা না থাকলে লিখে রাখো হাই কিউর রেট এটাতে কিউর রেটটা বাড়বে হাই কিউর রেট
আর কি হবে 2 নম্বর হইলো MDR মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স কেস কমবে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স কেসগুলি কমবে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টটাকে ওভারকাম করা যাবে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ওভারকাম করা যাবে। ডটসের মূল উদ্দেশ্য হলো কিউর রেট বাড়ানো এবং মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স কেসগুলি ওভারকাম করা, যাতে এগুলি ডেভেলপ না করে। এটা হলো ডটসের ইম্পর্টেন্স। বুঝছি তো? শেষ তো নাকি আর কিছু আছে? আর কিছু আছে নাকি? তোমাদের যদি আর কেউ কিছু জানা থাকে বা লেখা থাকে এটা আমার শোনাও, দেখি কার কাছে কি হিম্মত আছে, থাকলে আমারে শোনাও, দেখি কি আছে। আছে রে না নাই? ড্রাগের সাইড ইফেক্ট গুলো স্যার বললে ভালো হতো স্যার। এটা করানোর সময় নাই, এগুলো বই থেকে পারবা, এগুলি সব বইয়ের মধ্যে লেখা আছে দেখবা। এগুলি তো আনকমন কিছু না, আমি তো শুধু আনকমন জিনিসগুলি বেশি আলাপ করতেছি, কারণ আমাদের পুরা কোর্স শেষ করতে হবে এই সময়ের মধ্যে। আনকমন জিনিসগুলি আমরা আলাপ করবো, এগুলি সব কমন জিনিস, কোনটার কি সাইড ইফেক্ট এগুলো সব বইয়ের মধ্যে আছে, একদম নোট বইয়ের মধ্যে। চাইল্ডহুড টিবি, হ্যাঁ চাইল্ডহুড টিবি টিউবারকুলোসিস বলছি না কালকে, কতদিন তো বলছিলাম মনে হয়। চাইল্ডহুড টিউবারকুলোসিস একটু বলা হয়েছিল না, ধারণা দেওয়া হয়েছিল তো। চাইল্ডহুড টিউবারকুলোসিস সম্বন্ধে কিন্তু আমরা একটু ধারণা দিছিলাম, চাইল্ডহুড টিউবারকুলোসিসটা কি। হ্যাঁ, চাইল্ডহুড টিউবারকুলোসিস মানে হইলো, মেইন কথাটা হইলো চাইল্ডহুড টিউবারকুলোসিসটা, childhood deaths from tuberculosis are usually caused by meningitis and disseminated disease. আচ্ছা, একটা জিনিস তোমাদের কিউরিসিটির জন্য জানা দরকার, যে টিউবারকুলোসিসের কয় ধরনের ইনফেকশন হয়, এটা বলো আগে দেখি। টিউবারকুলোসিসের প্যাথোলজি কয় ধরনের ইনফেকশন হয়? কয় ধরনের ইনফেকশন হয়? ম্যানিঞ্জিয়াল ইনফেকশন এন্ড না না না, টিউবারকুলোসিসের প্যাথোলজি হইলো 2 ধরনের ইনফেকশন হয়। একটা ইনফেকশন একে বলে প্রাইমারি ইনফেকশন, আরেকটাকে বলে পোস্ট প্রাইমারি, নট সেকেন্ডারি, কিন্তু কোনো টার্ম নাই এখানে, কিন্তু ভুল করে সেকেন্ডারি বলে বসে। পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস। তাহলে প্রাইমারি ইনফেকশনটা কি? পালমারি টিউবারকুলোসিস যখন হয়, প্রথম যখন লাংস ইনভলভ হয়, তখন কি হয়? হাইলামের মধ্যে যে লিম্ফ নোড আছে adjacent to the lung, hilar lymph node টা এনলার্জ হয়, হাইলার লিম্ফ নোডটা এনলার্জ হয়, হাইলার লিম্ফ নোডটা এনলার্জ হয়। এটাকে কি বলা হয়? প্রাইমারি টিউবারকুলোসিস যেটা হয় এটা হলো হাইলার লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, এটাকে বলা হয় গনস ফোকাস। এটা ক্যালসিফাইড হয়ে যায়, এই পর্যন্তই থেমে থাকতে পারে, গনস ফোকাস। The hilar lymph node, infected hilar lymph node is ultimately calcified. This is called Gons focus. Gons focus বলে এটাকে, ঠিক আছে তো? তাহলে in the early stage এ কি হয়? Small caseous focus in the lung parenchyma, this is called the primary focus. Lung parenchyma তো এরকম ফোকাস হইতে পারে, এটার আরেক নাম হলো গনস ফোকাস। তার হলো প্রথম যেটা হয় এটা হলো হাইলার লিম্ফ নোডটা এনলার্জ হয়, এনলার্জ হওয়ার পরে এটা কেজিয়াস নেক্রোসিস হয় এবং এটা আলটিমেটলি এটাতে ক্যালসিফিকেশন হয়, তখন এটা লাংসের মধ্যে সাদা একটা স্পট দেখা যায় হাইলামের মধ্যে, এটাকে বলা হয়েছে গনস ফোকাস। কিন্তু যখন এরকম অবস্থা না হইয়া যদি এটা এক্সটেন্ড করে আরো বাড়ে, প্রাইমারি ফোকাস থেকে টিউবারকুল বেসিলাই গুলি যদি ড্রেনিং লিম্ফ নোডের মধ্যে হাইলার লিম্ফ নোডে হইয়া ভায়া লিম্ফেটিক দেয়া যায় এবং কেজিয়াস নেক্রোসিস হইয়া তারপরে যদি আরো কোনো লিশন তৈরি করে, প্রথম কিন্তু লাংসের মধ্যে লিশনটা হয়, লাংসের মধ্যে স্পট হয়, এটা হলো গনস ফোকাস। এইখান থেকে যখন হাইলার লিম্ফ নোডে যায় তখন কি হয়? হাইলার লিম্ফ নোডে গিয়া লিম্ফ নোড দিয়ে হাইলার লিম্ফ নোডে গিয়া লিম্ফ নোডটারে এনলার্জ করে
এবং আলটিমেটলি লিম্ফ নোডটা কি করে, এখানে লিম্ফেনজাইটিস হয়, হাইলার লিম্ফ এডিনাইটিস। তখন এটা যেহেতু লাংসও ইনভলভ এবং অ্যাডজেসেন্ট হাইলার লিম্ফ নোড ইনভলভ, তাহলে শুধুমাত্র যদি লাংস প্রথম ইনভলভ হয় তাহলে এটা একটা ফোকাস হয়। এটার নাম হলো গনস ফোকাস। লাং প্যারেনকাইমাতে পাওয়া যায় কেজিএস ফোকাস। ইন দ্য লাং প্যারেনকাইমা ইট ইজ কল্ড গন GHUN গন ফোকাস। এখান থেকে যখন এটা অ্যাকশনেট করে লিম্ফ নোডে যায়, লিম্ফেনজাইটিস হয় এবং হাইলার লিম্ফেডিনাইটিস হয়, তখন এটাকে বলা হয় কি গনস কমপ্লেক্স। মনে রাখবেন, এগুলো গনস কমপ্লেক্স মানে কি, জটিল হয়ে গেছে, ছিল লাংসের মধ্যে, এখান থেকে আবার লিম্ফ নোডে গেছে গিয়ে, তাহলে এটাকে বলা হয়েছে গনস কমপ্লেক্স অথবা প্রাইমারি টিউবারকুলাস কমপ্লেক্স। তাহলে এই পর্যন্ত হইয়া কিন্তু থেমে থাকতে পারে। কিন্তু যদি এই প্রাইমারি ইনফেকশনটা কন্ট্রোল না হয়, আনকন্ট্রোল থাকে বা আনট্রিটেড থাকে, এবং শরীরে যখন আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ করতে থাকে, দুইটা কথা, একটা হলো প্রাইমারি ইনফেকশনটা কন্ট্রোল হয় নাই, এখনো আছে, এবং শরীরের মধ্যে আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ করতে থাকে, ইমিউনিটি টু দ্য মাইক্রোব্যাকটেরিয়াম ডেভেলপ করে, তখন কি হয়, এই প্রাইমারি কমপ্লেক্সটা রিঅ্যাক্টিভেটেড হয়। রিঅ্যাক্টিভেশন অফ দি প্রাইমারি কমপ্লেক্স, reactivation of the primary complex due to depressed host defense system leads to typical post-primary tuberculosis with cavitation usually in the apex or upper zone of the lungs. তখন লাংসের মধ্যে একদম কেভিটি ফরমেশন হয়ে যায়, বিশেষ করে আপার জোনের মধ্যে কেভিটি হয়। কোন ক্ষেত্রে হয়, ছিল প্রাইমারি টিউবারকুলোসিস কিন্তু এটা ডরমেন্ট হয়েছিল, এটা ভালো হইতেছিল না, বডির মধ্যে কিছু ইমিউনিটিও ডেভেলপ করছে, তখন ইমিউনিটি ডেভেলপ করলো, যখন ইমিউনিটিটা ডেভেলপ করার পরও ইমিউনিটিটা যদি কোনো কারণে অপটিমাম না হয়, তখন কি হয়, তখন পোস্ট প্রাইমারি পালমারি টিউবারকুলোসিস হয়। এটাতে কি হয়, লাংসের মধ্যে কেভিটেশন হয়, স্পেশালি ইন দ্য অ্যাপেক্স অফ দি আপার জোন অফ দি লাং। এখন মনে করে এই অবস্থাতেই থেকে গেল, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পাইলাম প্রাইমারি ইনফেকশন এন্ড পোস্ট প্রাইমারি ইনফেকশন, এই পর্যন্ত আমরা কিন্তু আছি। এখন কি হইতে পারে, এখন যদি এই প্রাইমারি ফোকাস অথবা প্রাইমারি কমপ্লেক্স থেকে ব্লাড ভেসেলের মাধ্যমে যদি টিউবারকুল বেসিলাইটা সার্কুলেশনে চলে যায়, if it goes to the circulation, যদি চলে যায় এটা কোনো কারণে, তাহলে এটা কি করে, পূর্ণ দুই লাংসের মধ্যেই বিভিন্ন জায়গায় এই টিউবারকুলাস ইনফেকশনটা স্প্রেড হয়ে যায়, দুই লাংসের মধ্যে তখন কিন্তু ইনভলভ হয় এবং অনেক জায়গায় এক্সটেন্সিভলি। This produces acute dissemination of tubercle bacilli throughout the body via the bloodstream. Like tuberculosis, meningitis, acute miliary tuberculosis is most likely to occur within the first 6 months after the primary infection. এটার নাম হইলো কি, তখন দুইটা ঘটনা ঘটতে পারে, যখন ব্লাড স্ট্রিমে যায়, তখন ব্লাড স্ট্রিম দিয়ে যখন এটা সিএসএফ এ যায়, সিএসএফ হয়ে এটা ব্রেনে যায়, তখন হয় টিউবারকুলোস মেনিনজাইটিস। ব্লাড স্ট্রিম দিয়ে যখন আবার লাংসে যায়, তখন দুই লাংসে ইনভলভ হয়, তখন এটাকে বলা হয়েছে মিলিয়ারি টিউবারকুলোসিস। হ্যাঁ, ব্লাড ভেসেল দিয়ে যদি ঢুকে যায়, মিলিয়ারি টিউবারকুলোসিস মানে এটা ডিসেমিনেটেড হয়ে যায় থ্রু ব্লাড ভেসেল। তাহলে সংক্ষেপে এটা মাথা হয়তো এখন ঘুরতেছে এটা শোনার পর, প্রথম হলো লাংসের মধ্যে একটা ফোকাস, এটার নাম হইলো কি, গনস ফোকাস। তারপরে লাংস থেকে এটা স্প্রেড করলো আপ টু দ্য হাইলার লিম্ফ নোড, হাইলার লিম্ফ নোডে কেজিয়াস লিশন হয়ে গেল, এবং কেজিয়াস লিশন হইলো, এটার নাম হইলো কি, গনস কমপ্লেক্স। এরপরে যদি এটা যদি বডি রেজিস্ট্যান্স কোনো কারণে একটু কমে ফল করে, এটা যদি কোনো ট্রিটমেন্ট না হয়, তাহলে কি করতে পারে, এই লাংসের যে এটা আস্তে আস্তে অ্যাপেক্সের দিকে গিয়া সেখানে সেখানে কি করে,
সেখানে একটা কেভিটি ফর্ম করতে পারে, কেভিটি ফর্ম করতে পারে। কেভিটি ফর্ম করে অ্যাপেক্স অফ দি লাংসের মধ্যে। সেটার নাম কি? সেটার নাম হইল পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস। পোস্ট প্রাইমারি, প্রাইমারিটা হইলো কমপ্লেক্স পর্যন্ত, গনস ফোকাস এন্ড গন কমপ্লেক্স ইজ প্রাইমারি। এর থেকে এটা যখন এটা লাংসের ইয়েতে জায়গা অ্যাপেক্স যায়, এখানে গিয়ে কেভিটি ফর্মেশন করে। উইথ কেভিটেশন পোস্ট প্রাইমারি ইউজুয়ালি অ্যাপেক্স অফ দি আপার জোন অফ দি লাং, তখন এটার নাম হলো পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস। প্রাইমারি থেকে একটু আগে গেছে, আর এটা হলো পোস্ট প্রাইমারি। কারণ এটা যদি আরো প্রসিড করে, এটা যদি ব্লাড ভেসেলের সন্ধান পায়, তাহলে ব্লাড ভেসেলে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে থ্রু দি সার্কুলেশন ইট ডিসেমিনেটস ইনটু ব্রেন, gives rise to meningeal tuberculosis, এবং এটা আবার ঘুরে এসে কিন্তু আবার লাংসের মধ্যে বিভিন্ন জায়গায় আরো এরকম লিশন তৈরি করতে পারে, তখন এটার নাম হলো মিলিয়ারি টিউবারকুলোসিস। তাইলে টিউবারকুলাস মেনিনজাইটিস এন্ড মিলিয়ারি টিউবারকুলোসিস এগুলো হলো কার? এগুলো হলো কি আরো অ্যাডভান্স, পোস্ট প্রাইমারির আরো পরে। Classical form of the disease arises from erosion of some part of the primary complex into blood vessel. Primary complex টা যদি আরো আগে যায়, তখন কিন্তু এরকম হতে পারে। তাহলে আমরা কিন্তু প্যাথোলজিটা বুঝি তো নাকি না? কিছু সহজে বোঝা গেছে কিনা এটা আগে বলো। জি স্যার। সহজ করে দিলাম। প্রথম হলো গনস ফোকাস, মানে লাংসের মধ্যে একটা ক্যালসিফাইড লিশন হয়ে গেল। তারপরে যদি হাইলার লিম্ফ নোডে যায় তাহলে গনস কমপ্লেক্স। যদি লাংসের মধ্যে কোনো এরপরও যদি চলতে থাকে প্রসেসটা, এবং লাংসের মধ্যে বিশেষ করে অ্যাপেক্সে আপার জোনে অব্দি লাংসে যদি কোনো কেভিটি অ্যাপেক্সে যদি কোনো কেভিটি ফর্মেশন করে, এটার নাম হলো পোস্ট প্রাইমারি পালমারি টিউবারকুলোসিস। এই কেভিটিটার পাশাপাশি যে ব্লাড ভেসেল আছে, যদি সেগুলির মধ্যে টিউবারকুলাস বেসিলাস ঢুকে যায়, তাহলে সেখান থেকে এটা থ্রো সার্কুলেশন এটা মেনিনজিয়াল টিউবারকুলোসিস করতে পারে, টিউবারকুলাস মেনিনজাইটিস, এবং মিলিয়ারি টিউবারকুলোসিস করতে মিলিয়ারি টিউবারকুলোসিস করতে পারে। অ্যাকিউট মিলিয়ারি টিউবারকুলোসিস এটাকে বলা হয়েছে ক্লাসিক্যাল ফর্ম অফ দ্য ডিজিজ arises from erosion of some part of the pulmonary complex into a blood vessel and the discharge of large number of tubercle bacilli into the circulation. This produces acute dissemination of tubercle bacilli throughout the body via the bloodstream. সারা শরীরের যে কোনো জায়গা গিয়ে এটা ঢুকতে পারে। এটা কি ব্রেন, কিডনি, তারপর মনে করো তোমার লিভারে টিউবারকুলোসিস সাধারণত হয় না, কিডনি, তারপর হলো তোমার স্প্লিন, তারপরে মনে করো তোমার বোন, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে এটা সারা শরীরে। মিলিয়ারি কথার অর্থ হইলো সারা শরীরে ছড়াই পড়ে। লাংসে এক্সটেন্সিভলি 2 লাংসের ইনভলভ হয়ে যায় এবং আলটিমেটলি বডির বিভিন্ন অংশে ছড়াই পড়ে, তখন সেটাকে আমরা বলা হয়েছে মিলিয়ারি টিউবারকুলোসিস। যদি জিজ্ঞাসা করে যে টিউবারকুলোসিসটা আর প্যাথোলজিটা আমার এখন কবে কত, তখন কবে যে স্যার লাংসের মধ্যে যদি একটা ছোট্ট লিশন হয়, তাহলে আমরা এটা কই গনস ফোকাস। এর নাম হলো গনস ফোকাস। এরপর যদি এখান থেকে হাইল্যান্ড লিম্ফ নোড গুলি বড় হয়ে যায়, হাইল্যান্ড লিম্ফ নোড হতে হয় কেজিয়াস লিশন হয়, তখন আমরা এটাকে বলি কি? আমরা এটাকে বলি গনস কমপ্লেক্স। তারপরে যদি এটা প্রসিড করে, তাইলে আমাদের হয় পোস্ট প্রাইমারি পালমারি টিউবারকুলোসিস, এবং এটা কি হয়? লাংসের অ্যাপেক্সের মধ্যে একটা কেভিটি ফর্মেশন। এরপরে যদি এই কেভিটির আশেপাশে কোনো ব্লাড ভেসেল যদি থাকে, সেই ব্লাড ভেসেল যদি টিউবারকুলার বেসিলাস একবার ঢুকে যায়, তাহলে এটা সারা শরীরে সার্কুলেট করে কি মেনিনজিয়াল টিউবারকুলোসিস অথবা মিলিয়ারি টিউবারকুলোসিস করে। এটা পর্যন্ত বুঝছো কিনা? এটা বোঝা গেছে না বোঝা যায় নাই? জি স্যার, বোঝা গেছে। নাকি না? এটা যেমন নরম নরম ভাব দেখা যায় কি স্যার বেশি বুঝি নাই, সহজ করে দিলাম তো। প্রথম হইলো গনস ফোকাস, গন কমপ্লেক্স, পোস্ট প্রাইমারি এভাবে লিখতে পারো। 1 গনস ফোকাস, 2 গনস কমপ্লেক্স, 3 পোস্ট প্রাইমারি পালমারি টিউবারকুলোসিস, ব্র্যাকেট উইথ লেখা আরো কেভিটি ইন দ্য আপার জোন অফ দি লাং। দেন নেক্সট হইলো
through circulation throughout the whole body, meningeal tuberculosis and miliary tuberculosis. শেষ, আর বেশি জানার দরকার নেই। একটু বলতে হলে যথেষ্ট, এটা ডিটেল পড়াবে তোমাদেরকে প্যাথোলজিতে, মেডিসিন প্যাথোলজিতে রয়েছে, আমি সব পড়াইলে ওনারা কি পড়াইবো আর। তাহলে আমরা কিন্তু মোটামুটি মানে টিউবারকুলোসিসের অনেক দিক আমরা দেখলাম। তাহলে এগুলি তোমরা সুন্দর করে নিবা বই থেকে। যদি এরপরও কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমার ঘরে তোমরা জানাই। এখন একটা কমন রোগের আমরা সূচনা করে রাখি, যেহেতু সময় আমাদের হাতে এখনো 9 মিনিট আছে, 12টা 51 মিনিট আমার ঘড়িতে, তোমার ঘড়িতে কটা আমি জানি না, আমি যেটা ফলো করি এটা 12টা 51। এখন আমাদের দেশে এই মুহূর্তের একটা রোগ ঢাকাতে আরেকটা মারাত্মক ব্যাধি, কি এটা? ভাইরাল ডিজিজ। একটা ভাইরাল ডিজিজ সিটি কর্পোরেশন কি রোগ এটা? ডেঙ্গু, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু। তাহলে ডেঙ্গু ফিভারটা এটা আরবান এবং পেরি আরবান এরিয়াতে সবচেয়ে বেশি, ভিলেজ এটা কম। যার ইনসিডেন্সটা সবচেয়ে বেশি হলো আরবান এবং পেরি আরবান, আশেপাশে শহরের আশেপাশে যেগুলো আছে এগুলোতে এটা বেশি, কিন্তু ভিলেজ লেভেলে এটা কম। আবার তোমাকে জিজ্ঞেস করবে কেন ভিলেজে কম, কেন আরবান পেরি আরবান এরিয়াতে এটা বেশি? উত্তরটা কি? এই রোগটা কি? দিস ইজ এ ভেক্টর বর্ন ডিজিজ। 1 নম্বরে হলো ভেক্টর বর্ন ডিজিজ, আর্থ্রোপড বর্ন ডিজিজ, এবং এটা একটা ভাইরাল ডিজিজ। এবং ভাইরাসটা কোন টাইপের? আরবো ভাইরাস, আরবো ভাইরাস। যেহেতু ভেক্টর বর্ন, তখনই তোমার ডেঙ্গু শেষ। ডেঙ্গুর সাথে আর এক্সামিনারের সাথে তোমার কোনো কথাবার্তা নাই। এখন তোমার চলে যাবো আর্থ্রোপডের মধ্যে। কোন আর্থ্রোপড ডেঙ্গু স্প্রেড করে, আর কি কি আর্থ্রোপড আছে, কোন কোন আর্থ্রোপড কি কি রোগ ছড়ায়, আর্থ্রোপড কিভাবে কন্ট্রোল করে। আর্থ্রোপডে আবার গেল এন্টোমোলজিতে চলে গেল, আর কিন্তু ডেঙ্গুতে নাই। এখন কপাল ভালো হইলে এখানে ডেঙ্গুর সমাপ্তি হয়ে যায়, আর দুর্ভাগ্য হইলে এটার মধ্যে বেচাবেচি চলতে থাকে। কি কি জিজ্ঞাসা করে এটা আমি বলবো ক্রমান্বয়ে। তাহলে এটা একটা ভাইরাল ডিজিজ, আরবো ভাইরাস। এবং এটা কি? এটা একটা আর্থ্রোপড বর্ন ডিজিজ, এবং এটার একটা সিজনাল ভেরিয়েশন আছে, রেনি সিজন। যেই আর্থ্রোপড দিয়ে এই রোগটা স্প্রেড করে সেই আর্থ্রোপডের বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে। কি কি আর্থ্রোপড দিয়ে ডেঙ্গু স্প্রেড করে? ডেঙ্গুটা স্প্রেড করে কিভাবে? এটা কিভাবে স্প্রেড করে? হ্যাঁ, ফিমেল এডিস এজিপ্টি, ফিমেল এডিস মস্কিটো, এডিস এজিপ্টি। তাইলে এডিসের আর কি প্রজাতি আছে? আর কি প্রজাতি আছে এডিসের? এডিস এজিপ্টি আছে, এডিস অ্যালবোপিক্টাস, অ্যালবোপিক্টাস। তাইলে রুরাল এরিয়াতে আছে অ্যালবোপিক্টাস, আর আমাদের এই আরবান এবং পেরি আরবান এরিয়াতে আছে এডিস এজিপ্টি। এবং এডিস এজিপ্টি ইজ দ্য প্রিন্সিপাল ভেক্টর ফর ক্যারিং দ্য ভাইরাস অফ ডেঙ্গু। এই জন্য এটা আরবান এবং পেরি আরবান এরিয়াতে বেশি। এবং এটার যে এই মস্কিটোটার যে চরিত্রটা হইলো, এটা সবসময় আর্টিফিশিয়াল ওয়াটার মধ্যে ব্রিড করে। আর্টিফিশিয়াল ওয়াটার, যেখানে ন্যাচারাল ওয়াটার এখানে ব্রিড করে কম। গ্রামে ন্যাচারাল ওয়াটার বেশি, নদী নালা খাল বিল পুকুর এগুলি সব ন্যাচারাল ওয়াটার। ন্যাচারাল ওয়াটারতে এটা ব্রিডিং করে না সাধারণত, এটা আর্টিফিশিয়াল ওয়াটারে ব্রিড করে। তাইলে শহরে যেহেতু ন্যাচারাল ওয়াটার নাই, তুই একটা লেক টেক আছে, এছাড়া আর কিছু নাই, ডেন্সলি পপুলেটেড থাকে, সেখানে মানুষ কি করে? মানুষ তখন তাদের সৌন্দর্য বিধানের জন্য, তাদের মনের তৃপ্তি মিটানোর জন্য তারা আর্টিফিশিয়ালি কি করে? গার্ডেনিং করে। টব, বিভিন্ন ফুলের টব, এগুলি তারা ব্যবহার করে। 1 2 নম্বর হলো এই শহরের মানুষ যারা আছে তারা যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল জেনারেট করে, এর মধ্যে কন্টেনার্স সবচেয়ে বেশি, বটলস এন্ড কন্টেনার্স, প্লাস্টিক বটলস, প্লাস্টিক কন্টেনার্স, এগুলি কিন্তু খুব বেশি থাকে। তাইলে এগুলি যখন পরে থাকে রাস্তাঘাটে, এগুলোর মধ্যে
আর্টিফিশিয়াল ওয়াটার কালেকশন হয়ে যায়। 3 নম্বর, শহরে যেহেতু গাড়ি ঘোড়া খুব বেশি চলে, সেখানে তোমার ভেহিকল মেনটেন্যান্সের জন্য বিভিন্ন ওয়ার্কশপ আছে। ওয়ার্কশপের মধ্যে টায়ার, টিউব না টায়ার, যেগুলি টায়ার গুলি আছে বাসা থেকে খুলে রাখে, গাড়ি থেকে খুলে রাখে তারা টায়ার, সেই টায়ার গুলির মধ্যে বৃষ্টি হলে আবার জল জমে থাকে, এগুলির মধ্যেও কিন্তু জমে থাকে। এই ছাড়া শহরে মানুষ জায়গা হয় না বলে মানুষ কিন্তু আলাদা আলাদা বাড়ি করে না, ফ্ল্যাট বাড়িতে থাকে। সেই ফ্ল্যাট বাড়িতে দেখা গেছে যে জল জমে থাকার মতো, যে ছাদেই হোক আর বাড়ির আশেপাশে হোক, জল জমে থাকার মতো একটা পরিবেশ থাকে। সেই সমস্ত আর্টিফিশিয়াল কালেকশনের মধ্যে এটা কি করতে পারে, এটা ব্রিড করতে পারে। তাহলে যেখানে এডিস ইজিপ্টির ব্রিডিং প্লেস উপযুক্ত, সেখানেই কিন্তু আমাদের ডেঙ্গুর প্রভাবটা বেশি। তাহলে এটা খেয়াল রাখতে হবে। এখন ডেঙ্গুর যে ভাইরাস, এটা কয়টা সেরোটাইপ আছে? কয়টা সেরোটাইপ আছে? 4 স্যার। ডেন 1, ডেন 2, ডেন 3 and ডেন 4। ডেঙ্গু ফিভারটা এপিডেমিক হইতে পারে, এটা এন্ডেমিক হইতে পারে, সারা বছরও থাকতে পারে, আবার এপিডেমিক, যেমন রেনি সিজন এপিডেমিক, কিন্তু সারা বছরই কিন্তু এটা আছে কম বেশি, কিন্তু রেনি সিজনের সময় এপিডেমিক হয়। তাহলে ইট মে বি এপিডেমিক অর ইট মে বি এন্ডেমিক। এবং এপিডেমিকটা রেনি সিজনেই বেশি হয়, কারণ ওই সময় এডিস মসকিটোটা বেশি ব্রিড করে, এই জন্য তখন এটা বেশি হয়। রেনি সিজনে কিন্তু ডেঙ্গু 2 যে ভাইরাসটা ডেঙ্গু হেমোরেজিক ফিভারের জন্য রেসপন্সিবল, এটা রেনি সিজনে বেশি ব্রিড করে। এই জন্য হেমোরেজিক ফিভারটা কিন্তু রেনি সিজনে বেশি হয়, কিন্তু অন্য সময় হেমোরেজিক ফিভারটা কম হয়। এই জন্য ডেঙ্গু 2 ভাইরাসটা কিন্তু তখন কম থাকে, এটা তখন কম থাকে, এটা কম ট্রান্সমিট হয়। মস্কিটো তখন কম ট্রান্সমিট করে এটা ডেঙ্গু 2টা। এই জন্য ডেঙ্গু 2 ইজ রেসপন্সিবল ফর হেমোরেজিক ফিভার। একটু তোমাদের জানতে হবে। এখন কিভাবে ভেক্টর এই ডিজিজটা স্প্রেড করে, হাউ দিস ডিজিজ ইজ স্প্রেড? বাই বাইটিং, বাই ফিডিং অন এ পেশেন্ট, রোগীরে কামড়াইয়া রোগটা ছড়ায়। কখন কামড়াইলে রোগটা ছড়ায়? এখানে নেক্সট প্রশ্ন তোমার করবে, কখন? ফিডিং অন এ পেশেন্ট ফ্রম দ্য ডে বিফোর অনসেট, যেদিন থেকে রোগ লক্ষণ শুরু হইল তার আগের দিন থেকে পরবর্তী 5 দিন, এই রোগটা, এই মশা যখন কোন রোগীকে কামড়ায় তখন তার মধ্যে ভাইরাসটা ঢোকে। একটা কথা মনে রাখতে হবে, ভাইরাসটা একবার যদি মস্কিটোর মধ্যে ঢোকে, the mosquito remains infective for its whole life. এই মশা যতদিন বাঁচবে ততদিনই সে রোগ ছড়াবার মতো ক্যাপাসিটি তার থাকবে। বুঝা গেছে এতটুকু নাকি? এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন আছে। কোন বয়সের কোনো তারতম্য নাই, all ages and both sexes are susceptible to dengue fever. ইনকিউবেশন পিরিয়ডটা কতদিন? 3 to 10 days, commonly 5 to 6 days. অনসেটটা হয় কিভাবে? সাডেন। অনসেটটা হয় সাডেন। তাহলে আজকে এ পর্যন্ত থাক, আগামী শনিবারে বাঁচলে পর্যন্ত, তোমরা বাঁচলে, আমি বাঁচলে, তখন আবার ডেঙ্গুর বিস্তারিত তোমাদের সাথে কথা হবে। তোমাদেরকে ধন্যবাদ জানানো হইল যে তোমরা উপস্থিত ছিলে। আজকে কতজন উপস্থিত? ক্যাপ্টেন, আজকে কতজন উপস্থিত? কি ক্যাপ্টেনের কথা নাই তো? হ্যাঁ, ক্যাপ্টেন আছে নাই মনে হয়। কয়জন? 32 জন স্যার। কত? 32 স্যার। 32। কি ভালো লাগে না পড়ালেখা করতে নাকি? না কি সমস্যা? কি দরকার আছে না? মনে হয় দরকার নাই বোধ হয়। আমি তো স্কলার হয়ে গেছি অনেক আগে, আমার দরকার নাই। এখন আমার পরীক্ষাটা নিয়ে নেন তাড়াতাড়ি। না স্যার, অনেকের নেটওয়ার্কের সমস্যা স্যার। হ্যাঁ, নেটের সমস্যা। আচ্ছা যাক, তারপরে নেটে পরীক্ষা নিব আমরা। এরপরে কিন্তু নেটে পরীক্ষা নিব, বুঝছো তো? নেটে ভাইবা নিব কিন্তু।
যে ভাইবাটা নেটে নিব পরে